ক্লাস 11 প্রথম সেমিস্টার, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ। সেইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু একটা আলোচনার মধ্য দিয়ে আমরা দিয়েছি, এবং তার সঙ্গে ওই অধ্যায় থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনের কিন্তু একটা পিডিএফ দিয়ে রেখেছি। সেই পিডিএফে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা ওই দ্বিতীয় অধ্যায়ের যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাতেই পেয়ে যাবে। সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি ওপেন করবে, তাহলে তোমরা কিন্তু পিডিএফটা ওপেন করতে পারবে। সেই দ্বিতীয় অধ্যায় শেষ হওয়ার পরে আমরা এবারে চলে এসেছি তৃতীয় অধ্যায়ে বা ইউনিটে চলে এসেছি। সেই তৃতীয় ইউনিটে বা তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাগরিকতা। ঠিক আছে, নাগরিকতা। আমরা ভারতবর্ষে বসবাস করি, সেই জন্য আমরা ভারতীয় নাগরিক। ঠিক আছে, এই বিষয়টা আমাদের আলোচনা হবে। এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমরা কি কি বিষয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব নাগরিকতা বিষয়টা কোথা থেকে এসেছে, নাগরিকতার আধুনিক ধারণা কি, নাগরিকতার বৈশিষ্ট্য কি, নাগরিকতার সঙ্গে তোমার প্রজার তুলনা, নাগরিকদের সঙ্গে বিদেশিদের তুলনা, এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের আলোচনার কথাটা কি রয়েছে। তাহলে নাগরিকতা সম্পর্কে আমাদের আজকের আলোচনা। তাহলে এই নাগরিকতা যে ধারণাটি, সেটার উৎপত্তি হয়েছিল কোথায়? সেই নাগরিকতা ধারণাটির উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিস দেশে। সেই সময় প্রাচীন গ্রিস দেশে নগর এবং রাষ্ট্র এ দুটো কিন্তু সমান ছিল, মানে যাই নগর তাই হচ্ছে রাষ্ট্র। এই ধারণাটা গ্রিক নগরাষ্ট্রে ছিল, তাই সেখানে রাষ্ট্রকে নগর রাষ্ট্র বলা হতো। তবে নাগরিকতার যে আধুনিক ধারণা, এই ধারণাটি আসে ফরাসি বিপ্লবের পরে। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল। সেই ফরাসি বিপ্লবের পরে নাগরিকতার যে আধুনিক ধারণা, সেই নাগরিকতা ধারণাটা আমাদের সামনে আসতে শুরু করে। তাহলে দেখো, নাগরিক এই শব্দটির সাধারণ অর্থ হচ্ছে নগরে যারা বসবাস করে তাদেরকেই শুধুমাত্র নাগরিক বলা হয়। নগর বলতে আমাদের ধরতে পারো মুম্বাই, চেন্নাই, কলকাতা, এগুলোকে বলা হয় নগর। এই নগরে যারা বসবাস করে তারাই একমাত্র নাগরিক। সেটা কি ঠিক? তাহলে আমরা নাগরিক নয় যারা নগরে বাস করে না? সেই বিষয়তে আমরা আসছি। সাধারণ অর্থে নাগরিক বলতে তাদেরকেই বোঝাবে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং ওই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। তাহলে নগরে যারা বাস করে তারাই শুধু নাগরিক নয়, রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি যারা আনুগত্য প্রদর্শন করে তারাই কিন্তু নাগরিক। মানে আমি, তুমি, তোমরা সবাই কিন্তু নাগরিক। তবে তোমরা যারা 11-এ পড়ছো তারা কিন্তু নাগরিক নও, সেটা আসছি, পরে আলোচনা আছে। তাহলে প্রাচীন যে গ্রিস দেশ, সেই প্রাচীন গ্রিস এবং রোমে যে সমস্ত ব্যক্তিরা নগরাষ্ট্রে বসবাস করত এবং রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করত তাদেরকেই শুধুমাত্র নাগরিক বলা হতো। তাহলে নগরাষ্ট্রে যারা বসবাস করছে রোম এবং গ্রিসে, সেই নগরাষ্ট্রের যে কার্যপ্রণালী, যে কাজ রয়েছে, শাসন কার্য রয়েছে, সেই কাজগুলোতে তো সবাইয়ের প্রয়োজন নেই। তাহলে সেখানে প্রয়োজন কাদের? যারা বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, যারা শিক্ষিত, তারাই একমাত্র রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত। তাহলে একটা রাষ্ট্রে বা নগরে, ওই যে গ্রিক এবং রোম নগরগুলো রয়েছে, সেই নগরে শুধুমাত্র তো শিক্ষিত আর পুরুষরাই বসবাস করতো না, সেখানে নারী থাকতো, শিশু, বৃদ্ধ, শ্রমিক, দাস, এরাও কিন্তু থাকতো। কিন্তু এরা কিন্তু রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত না, তাই এদেরকে নাগরিক বলা হতো না। তাহলে একটা কোশ্চেন হয় যে নগর রাষ্ট্রে গ্রিক এবং রোমে কারা নাগরিক নয় বা কারা নাগরিক, এটা প্রশ্নটা কিন্তু হয়। এটা ভালো করে একটু দেখে রাখবে। কিন্তু বর্তমানে এই নাগরিক শব্দটাকে কিন্তু সংকীর্ণ অর্থে আর ব্যবহার করা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা যেটা জানলাম, বুঝলাম, পড়লাম, কি পড়লাম? রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি যারা আনুগত্য প্রদর্শন করে তারাই হচ্ছে নাগরিক। এই নাগরিকতার অনেক সংজ্ঞা অনেক রাষ্ট্রবিজ্ঞানী প্রদান করেছেন। দু একটা সংজ্ঞা তোমরা মনে রাখবে, দেখে নেবে, কারণ এখানে যে সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলোকে বিকৃত না করেই আলোচনা করতে হবে। তার থেকে তোমরা বইয়েতেই পড়ে নেবে। এই যে নাগরিকতা, তার সংজ্ঞা অনেক রাষ্ট্রবিজ্ঞানী প্রদান করেছেন। সে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে হলেন অ্যারিস্টটল, বোদা, রুসো, লেস্কি, মিলার,
গেটেল, অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তারা কিন্তু নাগরিকতা সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। কিন্তু একটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা রয়েছে। সেখানে বলা হয়েছে নাগরিকতা বলতে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব সামাজিক ও রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে। এটাকে কিন্তু বলা হবে নাগরিকতার সার্বজনীন সংজ্ঞা। এখানে সার্বজনীন সংজ্ঞা দিতে গিয়ে আমরা একটা জিনিস বুঝলাম, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে এবং রাষ্ট্র কর্তৃক যে সমস্ত অধিকারগুলো, সেই অধিকারের মধ্যে মূল যে অধিকারটা রাষ্ট্রনৈতিক অধিকার যারা ভোগ করবে তারাই কিন্তু ওই রাষ্ট্রের নাগরিক। ঠিক আছে, তাহলে এটা গেল নাগরিকতার সার্বজনীন সংজ্ঞা। এরপরে আমরা আসি নাগরিকতার বৈশিষ্ট্য। নাগরিকতার বৈশিষ্ট্য, নাগরিকতা হলো একটা রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভ, মানে অসম্পূর্ণ নয় কিন্তু পূর্ণ সদস্যপদ লাভ করেছে, লাভ করে থাকে যারা, তারাই কিন্তু নাগরিক। আবার রাষ্ট্র নাগরিকদের তার যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বগুলো যাতে পূর্ণ বিকাশ হয়, সেই বিকাশের জন্য রাষ্ট্র সমস্ত রকম অধিকার প্রদান করে থাকে। মানে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে অন্য কোনো নাগরিকের বিভেদ করে না অধিকার প্রদানের ক্ষেত্রে বা অধিকার ভোগের ক্ষেত্রে। নাগরিকরা যারা রয়েছে তারা পৌর, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত অধিকার ভোগ করে এবং সেটা সমানভাবে। এটা গেল 2 নম্বর নাগরিকতার বৈশিষ্ট্য। 3 নম্বর নাগরিকতার বৈশিষ্ট্য কি রয়েছে? নাগরিকতার মাধ্যমে একটা ব্যক্তি যেমন রাষ্ট্রের দেওয়া সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, তেমনি একটা ব্যক্তি রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করে। মানে রাষ্ট্রের প্রতি সে দায়বদ্ধ থাকে। নাগরিককে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ অবশ্যই থাকতে হয়, কারণ সে রাষ্ট্রের দেওয়া অধিকারগুলো ভোগ করছে, তার বিনিময়ে সে রাষ্ট্রের কিছু দায় দায়িত্ব পালন করছে। এটা কিন্তু বিদেশিরা করে না। এরপরে 4 নম্বর একটি বৈশিষ্ট্য, নাগরিক যারা তারা কিন্তু রাষ্ট্রের প্রতি তার আনুগত্য প্রদর্শন করবে। এইগুলো নাগরিকতার বৈশিষ্ট্য। এগুলো যখন আমরা দেখতে পাবো তখন তাকে আমরা নাগরিক বলবো। তাহলে এই আলোচনা চলাকালীন একটা বিষয় বলছিলাম, তোমরা নাগরিক নও, তাহলে তোমরা কারা? এখানে দেশবাসী এবং নাগরিক এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক বা পার্থক্য জানতে হবে। জন্মসূত্রে বা জন্মগতভাবে আমরা সবাই কিন্তু দেশবাসী। যখন আমাদের 18 বছর হবে তখন আমরা হব কি নাগরিক, মানে তখন আমরা রাজনৈতিক অধিকারটা ভোগ করতে পারছি, ভোট দিতে পারছি, নির্বাচিত হতে পারছি, তখনই কিন্তু হতে পারবো আমরা নাগরিক। তাহলে সহজ ভাষাতে নাগরিক মানেই দেশবাসী, দেশবাসী মানেই কিন্তু নাগরিক নয়। ছোট শিশু যখন জন্মগ্রহণ করে সেই সময় থেকে 18 বছর বয়স পর্যন্ত আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, ব্রিটেনের ক্ষেত্রে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তারা কিন্তু দেশবাসী, প্রথমে দেশবাসী। তারপর যখন তারা 18 বছর হবে, ভোটাধিকার প্রয়োগের বয়স হবে, তখন তারা হবে কি নাগরিক। তাহলে এইভাবে নাগরিক এবং দেশবাসীর মধ্যে সম্পর্ক বা পার্থক্য নির্ণয় করা যায়। এরপরে যে বিষয়টা আছে বিদেশি ও নাগরিক, এই দুটো বিষয়ের মধ্যে আমাদের পার্থক্য দেখতে হবে। তাহলে বিদেশি কারা এবং নাগরিক কারা? নাগরিক যারা তারা একটা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং রাষ্ট্র কর্তৃক যে সমস্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পৌর যে অধিকারগুলো রয়েছে সেই সমস্ত অধিকারগুলো তারা কিন্তু ভোগ করে। অন্যদিকে যারা বিদেশি তারা অন্য কোনো রাষ্ট্র থেকে এসে অন্য কোনো রাষ্ট্রে থাকে, কাজের সূত্রে, পড়াশোনার স্বার্থে বা ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা কিন্তু অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করছে, তখন ওই রাষ্ট্রে তাদেরকে কি বলা হবে? বিদেশি। বিদেশিরা যে রাষ্ট্রে থাকে, মানে বিদেশি হিসাবে যে রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক, পৌর অধিকার ভোগ করতে পারে, কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। এটাই হচ্ছে পার্থক্য নাগরিক এবং হচ্ছে বিদেশিদের মধ্যে। তাহলে পার্থক্যগুলো কি কি? ছোট করে, নাগরিকরা স্থায়ী বাসিন্দা, বিদেশিরা অস্থায়ী বাসিন্দা। নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। এরপরে চলে আসি আমরা বিদেশি। বিদেশিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শত্রু ভাবাপন্ন বিদেশি আর একটা
মিত্র ভাবাপন্ন বিদেশি। তাহলে আমাদের ভারতবর্ষে যদি পাকিস্তান থেকে কোনো ব্যক্তি এসে ভারতবর্ষে থাকে, সে কি হবে? সে হবে শত্রু ভাবাপন্ন বিদেশি, মানে পাকিস্তান আমাদের শত্রু। আবার যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি এসে ভারতে থাকে, সে কিন্তু হবে বন্ধু ভাবাপন্ন বিদেশি। তাহলে বিদেশিকে দুভাগে ভাগ করা যায় এইভাবে: শত্রু দেশ থেকে যারা এসে থাকবে তারা শত্রু ভাবাপন্ন বিদেশি, মিত্র দেশ থেকে যে সমস্ত বিদেশি এসে থাকবে তারা হবে মিত্র ভাবাপন্ন বিদেশি। বাংলাদেশের উদাহরণ দিলাম, রাশিয়া থেকেও আসতে পারে, রাশিয়া আমাদের ভারতবর্ষের বন্ধু, আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের ভারতের বন্ধু, তাহলে সেখান থেকে যারা এসে থাকবে তারা হবে মিত্র ভাবাপন্ন বিদেশি। ঠিক আছে, এইভাবে আমরা নাগরিক এবং বিদেশিদের মধ্যে কিছু পার্থক্য জানলাম। তবে যদি আমরা বিদেশি এবং নাগরিকের মধ্যে তুলনামূলক সম্পর্ক করতে চাই, তাহলে সেখানে আমাদের নাগরিক এবং বিদেশিদের মধ্যে সাদৃশ্য, আবার নাগরিক বিদেশিদের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা করতে হবে। তাহলে কয়েকটা বিষয় আলোচনা করা যাক। মানে নাগরিক এবং বিদেশিদের মধ্যে সাদৃশ্য কোথায় কোথায় রয়েছে। প্রথম সাদৃশ্য কি আছে? আইন মানার ক্ষেত্রে সাদৃশ্য। নাগরিক এবং বিদেশি উভয়কেই রাষ্ট্রীয় আইন মেনে চলতেই হবে, কেউ রাষ্ট্রীয় আইনকে অবজ্ঞা করতে পারে না। 2 নম্বরে, নাগরিক এবং বিদেশি যারা, তারা সামাজিক এবং অর্থনৈতিক অধিকার ভোগ করতে পারে। তবে একটা পার্থক্য কি বলছিলাম, বিদেশি এবং নাগরিকের মধ্যে পার্থক্য করা যাবে তখনই যখন আমরা অর্থনৈতিক অধিকারটা আলোচনা করব। ঠিক আছে, এরপরে আসি আমরা 3 নম্বর সাদৃশ্যে, নিরাপত্তা ভোগের ক্ষেত্রে সাদৃশ্য। নিরাপত্তা, নাগরিককে এবং বিদেশিকে উভয়কেই কিন্তু রাষ্ট্র নিরাপত্তা প্রদান করে থাকে। 4 নম্বর যে সাদৃশ্যটা রয়েছে, কর প্রদানের ক্ষেত্রে সাদৃশ্য। বিদেশি হোক এবং নাগরিক হোক, উভয়কেই কিন্তু রাষ্ট্রীয় কর প্রদান করতেই হয়। তাহলে এইগুলো নাগরিক এবং বিদেশিদের মধ্যে সাদৃশ্য। এরপরে চলে আসি আমরা বৈসাদৃশ্যে। প্রথম বৈসাদৃশ্য কি আছে? বসবাসজনিত যে স্থায়িত্ব, তার পার্থক্য রয়েছে। নাগরিকরা যে রাষ্ট্রে বসবাস করে, মানে যে রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্রে কিন্তু স্থায়ীভাবে বসবাস করে। কিন্তু বিদেশিরা অন্য কোনো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। যে দেশে তারা বিদেশি হিসাবে আসছে, সে দেশে তারা হয় পড়াশোনা করতে, না হয় ব্যবসা বাণিজ্য করতে, না হয় চাকরির সূত্রে। তাহলে স্থায়িত্বের ক্ষেত্রে নাগরিক এবং বিদেশিদের মধ্যে পার্থক্য রয়েছে। 2 নম্বর পার্থক্য, আনুগত্যজনিত পার্থক্য। নাগরিকরা নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, অন্যদিকে বিদেশি যারা, তারা তার নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। কিন্তু বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে বিদেশি হিসাবে, সে রাষ্ট্রের প্রতি কিন্তু ততটা আনুগত্য প্রদর্শন করে না। 3 নম্বর, অধিকার ভোগের ক্ষেত্রে পার্থক্য। নাগরিক এবং বিদেশি যারা, তারা সামাজিক, অর্থনৈতিক, পৌর অধিকার ভোগ করে সমানভাবে, যেটা আমরা সাদৃশ্যে আলোচনা করছিলাম। কিন্তু পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখব, নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করে, কিন্তু বিদেশি যারা, তারা কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। মানে বিদেশি রাষ্ট্রে গিয়ে তারা কিন্তু ভোটদান করতে পারে না। এরপর রয়েছে বৈসাদৃশ্যের 4 নম্বর পয়েন্ট, অসৎ আচরণের জন্য শাস্তি। এই দিক থেকে পার্থক্য নাগরিক এবং বিদেশিদের মধ্যে। যদি কোনো বিদেশি অসৎ আচরণ করে, বিদেশি রাষ্ট্রে আছে, সেই বিদেশি রাষ্ট্রে থাকাকালীন অবস্থায় সে অসৎ আচরণ করছে, তাহলে রাষ্ট্র কি করবে? ওই বিদেশিকে ওই রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে বা বহিষ্কার করে দেবে। কিন্তু যারা নাগরিক, তাদের ক্ষেত্রে তো রাষ্ট্র এটা পারবে না করতে। যদি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে নাগরিককে রাষ্ট্র মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। কিন্তু এরকম যদি অসৎ আচরণ করে, রাষ্ট্রে যদি বিরোধিতা করে বিদেশিরা, তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারে না। তাহলে এইগুলো আমরা দেখলাম নাগরিক এবং বিদেশিদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। অনেক রয়েছে, তোমরা দেখে নেবে। তবে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, নাগরিক ও প্রজা। নাগরিক কারা, প্রজা কারা? নাগরিক মানে তোমরা বুঝতেই পেরেছো, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে আমরা নাগরিক বলবো। কিন্তু প্রজাটা কোথা থেকে আসছে? প্রজা থাকলে সেখানে অবশ্যই রাজা থাকবে, রাজা থাকলে সেখানে অবশ্যই প্রজা থাকবে। তাহলে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। কিন্তু এখন তো আর রাজা নেই, তাহলে প্রজার ধারণা আর নেই। তবে একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, 1947 সালের 15ই আগস্ট, তা আগে ব্রিটিশরা ভারত শাসন করেছিল।
সেই সময় ভারতীয় যারা, মানে আমি, তুমি, তোমরা, আমরা সবাই কিন্তু ব্রিটিশদের প্রজা ছিলাম। সেই সময় আমরা ভারতীয়রা যেহেতু প্রজা ছিলাম, সেই জন্য আমরা কোনো রকম কোনো অধিকার ভোগ করতে পারতাম না। ব্রিটিশরা যে অধিকারটা আমাদের দিত সেটাই কিন্তু আমরা ভোগ করতে পারতাম, এর বেশি না। ঠিক আছে? তাহলে এখন আর রাজা নেই, সেই জন্য প্রজার যে ধারণাটা সেটা কিন্তু আস্তে আস্তে করে মুছে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা করা হয়ে থাক। তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা কিন্তু পার্ট 1 এর জন্য। ঠিক আছে? তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? দেখতে থাকো, পড়তে থাকো। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।